আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সাদিয়া আফরোজ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। আজকে উপস্থিত হয়েছি তোমাদের তৃতীয় বর্ষের 3005 নম্বর কোর্স পড়ছিলাম, যে বাংলা প্রবন্ধ 1। সেখান থেকে আমরা শুরু করেছিলাম রবীন্দ্রনাথের প্রবন্ধ পাঠ। তো আজকেই সেই ধারাবাহিকতায় আমরা পড়ব রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ, চেষ্টা করব সেটা পড়ার, শ্রাবণ সন্ধ্যা। আমরা দেখেছি যে বঙ্কিমের প্রবন্ধ থেকে রবীন্দ্রনাথের প্রবন্ধ কিছুটা আলাদা, বৈশিষ্ট্যগুলো আমরা আরও ধীরে ধীরে পরবর্তী প্রবন্ধগুলো যখন পড়ব তখনও কিছু আলোচনা করব। এখন আমরা আসলে প্রবন্ধ বলতে যা বুঝি, প্রবন্ধের সংজ্ঞা অনুসারে গতদিনও বলেছিলাম যে সাধারণত সেই সংজ্ঞার মধ্যে এই আমরা রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ে যে কটা প্রবন্ধ পড়ছি এইগুলো ঠিক তার আওতার মধ্যে আসে না। মানে প্রবন্ধ বলতে সাধারণত এমন এক ধরনের গদ্য রচনাকে বুঝি যা আলোচনার মাধ্যমে কোনো বিশেষ বক্তব্য, দৃষ্টিভঙ্গি কিংবা বিষয় অন্তর্গত বক্তব্যকে উপস্থাপন করে চিন্তা এবং যুক্তির পরস্পর মিলনে পাঠককে একটি সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে। যেই বিষয়টা আমরা দেখেছি রবীন্দ্রনাথের প্রবন্ধে অনেকটা অনুপস্থিত। আর প্রবন্ধে রচিত হয় সাধারণ পাঠকের দিকে লক্ষ্য রেখে। এই কারণে আবার যে প্রবন্ধের প্রবন্ধ বিষয় বা পরিভাষার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নীতি মেনেও চলে না। আমরা যে নীতির কথা বলছি, আসলে সব প্রবন্ধ যে এই নীতি মেনেই চলবে তাও না, বরং বক্তব্য বা বিষয় উপস্থাপনের প্রয়োজনে কখনো গল্প, কখনো দৃষ্টান্ত, কখনো কৌতুক, আবার কখনো সূক্ষ্ম অনুভূতি প্রয়োগের মাধ্যমে পাঠকের বুদ্ধি ও যুক্তিকে জাগ্রত করাই প্রবন্ধের লক্ষ্য। তো রবীন্দ্র প্রবন্ধের ক্ষেত্রে আমরা প্রথম তো জানি যে যুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, উনি সিদ্ধান্তে উপনীত হতে পারেন না, বরং তার কল্পনা ও সূক্ষ্ম অনুভূতির প্রয়োগের মাধ্যমে মনকে জাগ্রত করতে পারি আমরা তার প্রবন্ধে পাঠ করে। আর মৌলিক জীবনানুভূতির প্রকাশক এই প্রবন্ধগুলি মৌলিক চিন্তা ও অনুভূতির বাহন হয়ে উঠেছে। আমি দেখতে পাচ্ছি যে যেই প্রবন্ধগুলো আমরা পড়লাম, যে দুটো পড়লাম এবং আজকের প্রবন্ধটাও ঠিক একই রকম, যে উনি যে একজন কবি, ওনার কবি মন এবং প্রকৃতি প্রেমিক, সেই বিষয়গুলোই আসলে এই প্রবন্ধের মূল বিষয়। প্রবন্ধের মধ্য দিয়ে সেগুলো উঠে এসেছে এবং যে সিদ্ধান্তে উপনীত হওয়ার বিষয়টা বা উপস্থাপন রীতিও একটু আলাদা। তো এই জন্য রবীন্দ্রনাথের প্রবন্ধ সমালোচনার পর্যায়কে অতিক্রম করে মৌলিক সৃষ্টির পর্যায়ভুক্ত হয়েছে। এটা আমরা গতদিনও বলেছি যে উনি আসলে সমালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার সমালোচনায় একটা নতুন সৃষ্টিকর্ম হয়ে উঠেছে আর কি। তো রবীন্দ্রনাথের প্রবন্ধ সময়ে বিষয় বৈচিত্র্যে অনেক ভরপুর, অনেক রকমের প্রবন্ধ আছে। তিনি তার প্রবন্ধ সময়ে প্রকৃতির বিচিত্র রূপের পরিচয় তুলে ধরেছেন। আমরা গত 2 দিন যেটা পড়েছি, আজকেও এটা পড়বো। আমি ভাবছি যে এই পর্যায়টা শেষ করে এরপরে সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলো আলোচনা করব। তো প্রথম 2টি প্রবন্ধ সেরকম প্রকৃতি প্রেমের যেই দৃষ্টান্ত, এগুলোই দেখেছিলাম। তো আমরা আজ পড়ব শ্রাবণ সন্ধ্যা। নাম শুনেই বুঝতে পারছি যে এটার সঙ্গে অবশ্যই প্রকৃতি খুব ভালোভাবে জড়িয়ে আছে। শ্রাবণ মাস মানেই বর্ষা, বৃষ্টি, বাদল, এই বিষয়। তো এটিও কিন্তু বিচিত্র প্রবন্ধ গ্রন্থ। আমরা যেটা পড়েছিলাম কেকাধ্বনি, সেটাও বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ছিল, এটাও বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। তো শ্রাবণ সন্ধ্যা প্রবন্ধে প্রকৃতির যে বিচিত্র রূপকে উনি ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে শ্রাবণ সন্ধ্যাকে, এটাকেই আমরা প্রত্যক্ষ করি শুরুতে, এবং মাঝে কিছুটা একটু আলাদা কিছু উদাহরণ আসবে, তারপরে ঘুরে ফিরে এই শ্রাবণ সন্ধ্যার কাছেই নতি স্বীকার করেছেন। প্রত্যক্ষ করি মনে যে বিচিত্র ভাবের, শ্রাবণের সন্ধ্যাটা যে কবির মনের যে একটা বিচিত্র ভাবের উদ্রেক করেছে, সেই দৃষ্টিকোণ থেকেই আসলে প্রবন্ধটা আলোচনা করা হয়েছে, সেটারই উল্লেখ করা আছে। আমি প্রবন্ধ পড়া শুরু করছি। আজকে আর অন্য আলোচনায় তেমন একটা যাব না, প্রবন্ধটা আমরা ভালোভাবে একটু পড়ার চেষ্টা করব। তো তারপরেও যে রবীন্দ্রনাথ মনে করেন যে প্রকৃতির সাথে মানুষের যে অন্তরের একটা সম্বন্ধটা, এটা একটা বড় বিচিত্র। আমরা কেকাধ্বনিতেও শুনেছি, কেকাধ্বনিতেও পড়েছি সেটা। তারপরে যে সৌন্দর্যের
সম্বন্ধ, সেই সৌন্দর্যের সম্বন্ধতেও উনি প্রকৃতির সঙ্গে মানব মনের যে সম্পর্ক সেই বিষয়গুলোই কিন্তু আলোকপাত করেছেন। আমরা এখানেও সেই মানে প্রকৃতির সঙ্গে যে একাকার হয়ে যাওয়া বিষয়টা, এই বিষয়টাই পাবো। আজ শ্রাবণের অশ্রান্ত ধারাবর্ষণে জগতে আর যত কিছু কথা আছে সমস্তকেই ডুবিয়ে ভাসিয়ে দিয়েছে। মাঠের মধ্যে অন্ধকার আজ নিবিড়, এবং যে কখনো একটি কথা কইতে জানে না সেই মুখ আজ কথায় ভরে উঠেছে। যে কখনো কথা বলতে পারে না সেই মুখ কথায় ভরে উঠেছে বলতে কাকে বোঝানো হচ্ছে? কোনো নির্বাক কোনো ব্যক্তি তার কথা বলছে? আসলে না, এটা প্রকৃতি। যে প্রকৃতি তো অন্য সময় কোনো কথা বলে না, সাধারণত প্রকৃতির কথা বা ভাষা আমরা বুঝতে পারি না, কিন্তু মনে হচ্ছে যে আজ উনি কথায় একেবারে ভরে উঠেছে। অন্ধকারকে ঠিকমতো তার উপযুক্ত ভাষায় যদি কেউ কথা কওয়াতে পারে তবে সে এই শ্রাবণের ধারাপাত ধ্বনি। ধারাপাত ধ্বনি কি? ক্রমান্বয়ে যেটা পতিত হচ্ছে সেই ধ্বনিটাকে বলছে যে ধারাপাত ধ্বনি। অন্ধকারকে ঠিকমতো তার উপযুক্ত ভাষায়, অন্ধকারের কি কোনো ভাষা আছে? অন্ধকারকে যদি কেউ কোনো ভাষাতে কথা বলাতে পারে, আসলে প্রকৃতির তো আসলে ভাষা নাই, তো সেটা কিন্তু এই বলছে যে এই যে শ্রাবণ মাসের যে বৃষ্টির যে ধ্বনিটা, ধারাপাত ধ্বনি, এটাই সেই ধ্বনি হবে। অন্ধকারের নিঃসঙ্গতার উপরে এই ঝরঝর কলশব্দ যেন পর্দার উপরে যখন ঝমঝম করে বৃষ্টিটা পড়ে সেটার একটা শব্দ হয়, টেনে তাকে আরও গভীর করে ঘনিয়ে তোলে, বিশ্বজগতের নিদ্রাকে নিবিড় করে আনে। মানে সন্ধ্যার সময় প্রকৃতি তো একটু নিস্তব্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে শ্রাবণের ধারা সেটা কিন্তু আরও মানে বিশ্বজগৎকে যেন আরও নিবিড় করে নিচ্ছে। বৃষ্টিপতনের এই অবিরাম শব্দ এ যেন শব্দের একটা অন্ধকার সৃষ্টি করছে, শব্দের আবার অন্ধকার। কবির কি কাব্যিক ভাষা, কি উপমা! আজ এই কর্মহীন সন্ধ্যাবেলা অন্ধকার তার সেই জপের মন্ত্রটি খুঁজে পেয়েছে, বারবার তাকে ধ্বনিত করে তুলছে। উনি এখানে আবার আরেকটা উদাহরণ দিচ্ছেন যে শিশু যখন প্রথম কথা বলা শেখে তখন কি করে, যে নতুন শেখা যে কথাটা বারবার সেটা আওড়াতে থাকে, বারবার সেই কথাগুলো বলতে থাকে। তো শিশু তার নতুন শেখার কথাটিকে নিয়ে যেমন অকারণে অপ্রয়োজনে ফিরে ফিরে উচ্চারণ করতে থাকে, সেই রকম তার শ্রান্তি নেই, শেষ নেই, তার আর বৈচিত্র্য নেই। এই যে শ্রাবণ ধারা, এটা যে ক্রমান্বয়ে মানে বারবার পতিত হচ্ছে যে শব্দটা, সেই শব্দটাকে সেই শিশু শেখা বুলির সঙ্গেই তুলনা করেছেন। তো আজ বোবা সন্ধ্যা প্রকৃতির এই যে হঠাৎ কণ্ঠ খুলে গিয়েছে, বোবা প্রকৃতি কথা বলতে পারে না, কিন্তু আজ যেন তার কণ্ঠ খুলে গিয়েছে এবং আশ্চর্য হয়ে স্তব্ধ হয়ে সে যেন ক্রমাগত নিজের কথা নিজের কানেই শুনছে। আমাদের মনেও এর একটা সাড়া জেগে উঠেছে। সেও কিছু একটা বলতে চাচ্ছে, মনে হচ্ছে যে নিজের কানে শুনছে এবং সেও কিছু একটা বলতে চাচ্ছে, এবং খুব বড় করেই বলতে চাচ্ছে, কিন্তু সে তো কথা দিয়ে হবার জো নেই। কবি আবার আরেকটা বিষয় বলেছেন, কবি প্রাবন্ধিক দুইটাই বলছে, যেহেতু ওনার প্রবন্ধের মধ্যে কাব্যিক ভাবটাই বেশি আছে, কিন্তু সে তো কথা দিয়ে হবার জো নেই, তাই সে একটা সুরকে খুঁজছে। উনি আবার কথোপকথনকে বলেছেন যে কথোপকথন সাধারণত মানুষের সঙ্গে মানুষের হতে পারে, কিন্তু প্রকৃতির সঙ্গে মানুষের কথা হয় না। প্রকৃতির সঙ্গে মানুষের হয় গানের ভেতর দিয়ে ভাবের আদান প্রদান। প্রকৃতির ভেতরে একটা গান, এই যে শ্রাবণ সন্ধ্যার যে ক্রমান্বয়ে বৃষ্টির অবিরত ধ্বনিটাকে ওনার কাছে মনে হয়েছে এক ধরনের গান, সেটাই উনি বলছেন যে কিন্তু সেটা তো কথা দিয়ে হবার জন্যই, তাই সে একটা সুরকে খুঁজছে। সুর থাকে কি সে গানে? জলের কল্লোলে, বনের মর্মরে, বসন্তের উচ্ছ্বাসে, শরতের আলোকে, বিশাল প্রকৃতির যা কিছু কথা সে তো স্পষ্ট কথায় নয়, সে কেবল আভাসে, ইঙ্গিতে, কেবল ছবিতে, গানে। এই জন্যই প্রকৃতি যখন আলাপ করতে থাকে তখন সে আমাদের মুখের কথাকে নিরস্ত করে দেয়। মানে প্রকৃতি যখন আলাপ করতে থাকে তখন আমরা নির্বাক হয়ে যাই। আমাদের প্রাণের ভেতরে অনির্বচনীয়ের আভাসে ভরা গানকেই জাগিয়ে তোলে। আমরা নির্বাক হয়ে যাই এবং ভেতরে আমাদের গান প্রবাহিত হয়। আমরা প্রকৃতিকে দেখলে যেমন কবির কবিতা চলে আসে, গান যিনি লেখেন তিনি কিন্তু প্রকৃতি দেখে গান লিখে ফেলেন, যে প্রকৃতি মানুষকে তখন ভেতরে একটা সুর জাগিয়ে তোলে, সেই বিষয়টাই বলেছেন। যে কথা জিনিসটা মানুষেরই আর গানটা প্রকৃতির। যে কথাটা আমি একটু আগে বললাম, যে কথা শুধু মানুষের সঙ্গে মানুষের
ভাব আদান প্রদানের, আর গানটা হলো প্রকৃতির। প্রকৃতির সঙ্গে মানুষের ভাব আদান প্রদান হয় গানের মাধ্যমে। কথা সুস্পষ্ট এবং বিশেষ প্রয়োজন দ্বারা সীমাবদ্ধ, এই বিষয়টাকে উনি কি করেছেন, এই গানটাকে উনি অনেক ব্যাপক পরিসরে নিয়ে এসছেন, যে কথা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ, হ্যাঁ, তার দ্বারা সীমাবদ্ধ, আর গান হলো অস্পষ্ট এবং সীমাহীনের ব্যাকুলতায় উৎকণ্ঠিত। সেই জন্য কথায় মানুষ মনুষ্যলোকের এবং গানে মানুষ বিশ্ব প্রকৃতির সঙ্গে মেলে। বিশ্ব প্রকৃতির সঙ্গে মেলবন্ধনটা হয় গানের মাধ্যমে। এই জন্য কথার সঙ্গে মানুষ যখন সুরকে জুড়ে দেয়, তখন সেই কথা আপনার অর্থকে আপনি ছাড়িয়ে গিয়ে ব্যাপ্ত হয়ে যায়। সেই সুরে মানুষের সুখ দুঃখকে সমস্ত আকাশের জিনিসের করে তোলে, আর বেদনা প্রভাত সন্ধ্যার দিগন্তে আপনার রং মিলিয়ে দেয়। জগতের বিরাট অব্যক্তের সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহৎ অপরূপতা লাভ করে। মানুষের সংসারের প্রাত্যহিক সুপরিচিত সংকীর্ণতার সঙ্গে তার ঐকান্তিক ঐক্য আর থাকে না। মানে এই যে বিশ্ব প্রকৃতির সঙ্গে যখন একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, তখন এই সুরটা কিন্তু অনেক ব্যক্ত হয়ে যায়, এবং আমরা দেখি, তাই আমরা অন্য দেশের ভাষা না বুঝতে পারলেও সেই দেশের গান আমাদেরকে মোহিত করে, কারণ গানের সুর। তাহলে প্রকৃতির যেই গান, সেটাও কিন্তু আমরা এইভাবেই উপলব্ধি করি, এবং গানটা আমাদের হৃদয়কে সেইভাবেই আলোড়িত করে। তাই নিজের প্রতিদিনের ভাষার সঙ্গে প্রকৃতির চিরদিনের ভাষাকে মিলিয়ে নেওয়ার জন্য মানুষের মন প্রথম থেকেই চেষ্টা করেছে প্রকৃতি হতে রং রেখা নিয়ে। আমরা যে যারা চিত্রশিল্পী, তারাও কিন্তু প্রকৃতির থেকে রং নিয়েই তারা চিত্র এঁকেছে। আবার যারা গানের শিল্পী, তারাও প্রকৃতি থেকে এই সুর ছন্দ নিয়েই নিজের ভাবকে মানুষের কাছে ব্যক্ত করে তুলেছে। তো আজ এই ঘনবর্ষার সন্ধ্যা প্রকৃতির শ্রাবণ অন্ধকারের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিলতে যাচ্ছে। অব্যক্ত আজ ব্যক্তির সঙ্গে লীলা করবে বলে আমাদের দ্বারে এসে আঘাত করছে। তাহলে আজ গান ছাড়া আর কোনো কথা নেই। আজকে এই যে প্রকৃতি এসেছে আমাদের সঙ্গে মিলতে, কিভাবে তার গান নিয়ে আমাদের সঙ্গে মিলিত হতে। সেজন্যই কবি আহ্বান করছেন, সেই লাইনটা আমি পড়ছি। তাই আমি বলছি, আমার কথা আজ থাক, সংসারের কাজকর্মের সীমাকে, মনুষ্য লোকালয়ের বেড়াকে একটুখানি সরিয়ে দাও। আজ এই আকাশ ভরা শ্রাবণের ধারাবর্ষণকে অবারিত অন্তরের মধ্যে আহ্বান করে নাও। তাহলে প্রকৃতি, কবি বলছেন যে আজকে সংসারের যত কাজকর্ম আছে, এগুলোকে তুমি একটু সরিয়ে রাখো। এই যে আকাশ ভরা শ্রাবণের যে ধারাবর্ষণের যে গান, এইটাকেই তুমি হৃদয়ের মধ্যে আহ্বান করে নাও, হ্যাঁ, এবং এইটার যে গান, সেটাকে তুমি উপভোগ করো হৃদয় দিয়ে। তো প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরের সম্বন্ধটি কিন্তু অনেক বিচিত্র। বাহিরে তার কর্মক্ষেত্রে প্রকৃতি এক রকমের, আবার আমাদের অন্তরের মধ্যে তার এক মূর্তি। এই বিষয়টা একটু বিস্তৃত বর্ণনা আমি অল্প কথায় বলছি। এখানে উনি একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরের সম্বন্ধটি কিন্তু অনেক রকমের বিচিত্র। বাহিরে তার কর্মক্ষেত্রে, মানে প্রকৃতির যেটা কাজ, প্রকৃতির নিয়ম আসলে যেটা, সেটা তার কর্মক্ষেত্র, সেখানে উনি এটাকে অফিসের সঙ্গে তুলনা করেছেন। আর যে অন্তর, যেটা একটা হলো বাইরের বিষয়, যেটা তার কাজ, সেটা এক রকমের, আবার আমাদের অন্তরের মধ্যে তার আরেক মূর্তি। এবং মানুষের সঙ্গে যখন মানুষের হৃদয়ের সঙ্গে তার সংযুক্তি ঘটে, সেটা হয়ে যায় আবার আরেক রকম। সেই বিষয়টা উনি বলছেন কিভাবে, ফুলের কথা দিয়ে, যে গাছের ফুল, তাকে আমরা দেখি ফুটছে, কিন্তু ফুল ফোটাটা তার আসলে একটা কাজ, কারণ ফুল না ফুটলে সে গাছে ফল ধরবে না, ফল না ধরলে কি হবে, গাছের আর বংশ বৃদ্ধি হবে না। তো সেই জন্যই এটা তার একটা দায়িত্বের মধ্যে পড়ে, হ্যাঁ, যে এই জন্যই একে বলেছে যে এটা তার অফিসের কাজ বা মানে বাইরের কাজ। নির্মমভাবে বিসর্জন দিচ্ছে, এখানে আমি বলছি যে সেখানে কুড়ি ফুলের দিকে, ফুল ফলের দিকে, ফল বীজের দিকে, বীজ গাছের দিকে হনহন করে ছুটে চলেছে। হনহন মানে প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মে অবিরত ছুটে চলা, সেটাকে বলা হয়েছে। সেখানে একটু বাধা পায়, যেখানে একটু বাধা পায় সেখানে তার আর মাপ নেই, সেখানে কোনো কৈফিয়তকেও গ্রাহ্য করে না। মানে এই যে তার কাজ, এই কাজে কোনো কৈফিয়ত খাটে না, তাকে অবিরাম ছুটে চলতে হচ্ছে। সেখানে তার কপালে ছাপ পড়ে যায় নামঞ্জুর, বিলম্ব হলে নামঞ্জুর, যেমন অফিসের কাজের আমাদের ঘাটতি হলে যেই হয়, সেই বিষয়গুলো এখানে বলছেন। কিন্তু এই ফুলটিকেই মানুষের অন্তরের মধ্যে যখন প্রবেশ করে, এই ফুলটি যখন মানুষের অন্তরের ভেতর প্রবেশ করে, তখন তার কিছুমাত্র তাড়া নেই, তখন সেই পরিপূর্ণ অবকাশ মূর্তিমান। এই একই জিনিস বাইরের প্রকৃতির মধ্যে কাজের অবতার, আর মানুষের অন্তরের মধ্যে শান্তি ও সৌন্দর্যের
পূর্ণ প্রকাশ। সে বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা হলো যে ফুল যে ফুটছে সে তার নিজের যে কাজ, সেই কাজের জন্য নিয়মের জন্য ফুল ফুটছে, কিন্তু আমরা যখন মানুষের হৃদয়ের সঙ্গে তার সম্পর্ক হয় আমরা কী করি? ফুলকে উপভোগ করি, কাউকে ফুল উপহার দিচ্ছি, হ্যাঁ, ফুল দিয়ে ঘর সাজাচ্ছি, ফুলের সৌন্দর্যকে আমরা উপভোগ করছি, তখন মানুষের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক এবং সেখানে একটা দেখা যাচ্ছে যে শান্তি ও সৌন্দর্যের প্রকাশ ঘটছে। সেই বিষয়টাই কবি বা প্রাবন্ধিক আমাদেরকে বোঝানোর প্রয়াস করেছেন। তখন বলছেন যে তখন বিজ্ঞান আমাদের বলে তুমি ভুল বুঝছো, তখন বিজ্ঞান আমাদের বলে যে তুমি ভুল বুঝছো, বিশ্বব্রহ্মাণ্ডের ফুলের একমাত্র উদ্দেশ্য হলো কাজ করা, তার সঙ্গে সৌন্দর্য মাধুর্যের অহেতুক সম্বন্ধ তুমি পাতিয়ে বসেছ, সে তোমার নিজের পাতানো। তাহলে বিজ্ঞান কি বলছে? যে আসলে ফুলের কাজ হলো ফুল থেকে ফল হবে, এইভাবে তার কাজ, ভ্রমর আসবে সেখানে মধু পান করবে, এটাই তার কাজ। কিন্তু তুমি যে তার সঙ্গে একটা সম্পর্ক যে তৈরি করেছো, অহেতুক সম্বন্ধ বা সৌন্দর্য সম্বন্ধ, এটা আসলে তোমারই নিজের সৃষ্টি, এটা একটা পাতানো সম্বন্ধ, এটা বিজ্ঞান যদি বলে আর কি। কিন্তু আমাদের হৃদয় উত্তর দেয় কিছুমাত্র ভুল করিনি। আমাদের হৃদয় বলে যে না, আসলে কোনো ভুল করিনি। যাই হোক ফুল মধুকরকে বলে তোমারও আমার প্রয়োজনের ক্ষেত্রে তোমাকে আহ্বান করে আনবো বলে আমি তোমার জন্যই সেজেছি। আবার মানুষের মনকে বলে আনন্দের ক্ষেত্রে তোমাকে আহ্বান করে আনবো বলে আমি তোমার জন্যই সেজেছি। মধুকর মানে কি? মৌমাছি। ফুল মৌমাছিকে আহ্বান করে যে আমি তোমার জন্যই সেজেছি, আবার মানুষকে বলে হ্যাঁ আমি তোমার জন্যই সেজেছি। মধুকর ফুলের কথা সম্পূর্ণ বিশ্বাস করে কিছুমাত্র ঠকেনি, আর মানুষের মনও কখনো বিশ্বাস করে তাকে ধরা দেয়, কখনো দেখতে পায় ফুল তাকে মিথ্যা বলেনি। মানুষও তাই বুঝে, মানুষও ফুলের সৌন্দর্যে মোহিত হয় এবং কখনো ভাবে না যে ফুল তাকে তাই মিথ্যা বলছে। ফুল যে কেবল বনের মধ্যেই কাজ করে তা নয়, ফুলের আবার আরেকটা কাজের কথা উনি বলেছেন যে ফুল মানুষের মনের মধ্যেও তার যেটুকু কাজ তা সে বারবার করে আসছে। আমাদের কাছে তার কাজটা কি? প্রকৃতির দরজায় সে ফুল বিভিন্ন ঋতুতে যেই ঋতুতে যে ফুলের ফোটার কথা সেই ঋতুতেই কিন্তু সেই ফুল ফুটছে, সে সেই সময় হাজির হয়ে যায়। হ্যাঁ, আমরা না বুঝলে, আমাদের যদি ক্যালেন্ডারের তারিখ মনেও না থাকে, দেখব প্রকৃতির পরিবর্তন ঠিকই ঘটেই চলেছে। হ্যাঁ, আমাদের হৃদয়ের দ্বারে সে রাজদূতের মতন উপস্থিত হয়ে যায়। সেই উপস্থিত হওয়াটাকে কবি আবার আর একটা তুলনা করেছেন যে সীতা যখন রাবণের ঘরে একা বসে কাঁদছিল, সেই সময় যখন একটা দূত রামের আংটি নিয়ে তার সামনে উপস্থিত হয়, তখন সীতা বুঝতে পারে যে হ্যাঁ, এটা তার স্বামীরই নিদর্শন। সেই রকম ফুল আমাদের কাছে সেই প্রিয়তমের দূত হয়ে আসে। হ্যাঁ, সেটা বলছেন। কিন্তু সংসারের পারের খবর নিয়ে আসে ওই ফুল। সে চুপি চুপি আমাদের কানে কানে এসে বলে আমি এসেছি, আমাকে তিনি পাঠিয়েছেন, আমি সেই সুন্দরের দূত, আমি সেই আনন্দময়ের খবর নিয়ে এসেছি। এই বিচ্ছিন্নতার দ্বীপের সঙ্গে তার সেতু বাঁধা হয়ে গেছে, তিনি তোমাকে এক মুহূর্তের জন্য ভোলেননি। মানে ফুল যেন আমাদের বিশ্ব প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্যই দূত হিসেবে কাজ করছে। তো গেল এই পর্যন্ত। এর মানে ফুল নিয়ে আরও কথা উনি বলছেন। এরপরে বলছেন যে পরে আবার প্রাবন্ধিক ফিরে এসেছেন যে তাই বলছিলাম যে বাইরের প্রকৃতি যতই ভয়ানক ব্যস্ত, প্রকৃতি তার নিজের নিয়মে বা নিজের কাজে যতই ব্যস্ত হোক, যতই একান্ত কেজো হোক না কেন, আমাদের হৃদয়ের মাঝে তার একটি বিনা কাজের যাতায়াত আছে। আমাদের হৃদয়ের মাঝে আসতে কিন্তু তার কোনো কাজ নেই, কিন্তু বিনা কাজের একটা যাতায়াত আছে। সেখানে তার কামারশালার আগুন আমাদের উৎসবের দীপমালা হয়ে দেখা দেয়, তার কারখানা ঘরের কলশব্দ সঙ্গীত হয়ে ধ্বনিত হয়। বাইরে প্রকৃতির কার্যকরণের লোহার শৃঙ্খল ঝমঝম করে, অন্তরে তার আনন্দের অহেতুকতা সোনার তারের বীণাধ্বনি বাজিয়ে তোলে। বাইরে প্রকৃতির যেই কার্যকর কাজ, সেটা তার নিত্যনৈমিত্তিক যে কাজ, সেটার সঙ্গে তুলনা করেছে। আর অন্তরে আনন্দের অহেতুকতা মানে সোনার তারের বীণাধ্বনি বাজিয়ে তোলে। মানে কোনো কারণ ছাড়াই আমরা গান গাচ্ছি, মনে আনন্দ করছি, প্রকৃতি আমাদেরকে সেই আনন্দটা দান করে। আমার কাছে এটাই বড় আশ্চর্য ঠেকে। কবি এটাই বলছেন যে একইকালে প্রকৃতির এই দুই চেহারা, প্রকৃতির দুই রকম চেহারা, বন্ধনের এবং মুক্তির। একটা হলো বন্ধনের, আরেকটা হলো মুক্তির। একই রূপ, রস, শব্দ, গন্ধের মধ্যে এই দুই সুর। একটা তার
বন্ধনের আর একটা মুক্তির। প্রয়োজনে এবং আনন্দের বাহিরের দিকে তার চঞ্চলতা, আর অন্তরের দিকে তার শান্তি। প্রয়োজন যেটা সেটা তার চঞ্চলতা, সেখানে চঞ্চলতা আছে, আর অন্তরে যে মানুষের অন্তর আছে সে অন্তরের দিকে কিন্তু তার মুক্তি বা শান্তি। একই সময় একদিকে তার কর্ম আর একদিকে তার ছুটি, বাহিরের দিকে তার তট আর অন্তরের দিকে তার সমুদ্রের বিশালতা। সমুদ্র দিয়ে বুঝিয়েছেন উনি। এই যে মুহূর্তে শ্রাবণের ধারাপতনের সন্ধ্যার আকাশ মুখরিত হয়ে উঠছে, এ আমাদের কাছে তার সমস্ত কাজের কথা গোপন করে গেছে। প্রত্যেক ঘাসটি এবং গাছের প্রত্যেক পাতাটি অন্নপানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সে অত্যন্ত ব্যস্ত হয়ে আছে। এই যে শ্রাবণধারা যে প্রবাহিত হচ্ছে, ওটার কাজ কি? আমরা তো সেই কাজ ভুলেই গেছি। আমরা তার যে মানে বৃষ্টির ধারাপাত ধ্বনিটাকে আমরা উপভোগ করছি, তার গান হিসেবে শুনছি, কিন্তু তার কাজটা কি? তার প্রকৃতিকে শান্ত স্নিগ্ধ রাখা, যেন সেখানে প্রচুর গাছ জন্মাতে পারে বা গাছের যে পানির চাহিদা এটা পূরণ হতে পারে। সেটা বলছেন যে সবাই আমাদের কাছে এই কথাটির কোনো আভাস মাত্র সে দিচ্ছে না। আমাদের অন্তরের সন্ধ্যাকাশে ওই শ্রাবণ অত্যন্ত ঘন হয়ে নেমেছে, কিন্তু সেখানে তার আপিসের বেশ নেই। আমাদের কাছে যখন সে আসছে তখন তার সেই যে রেগুলার কর্মক্ষেত্রে যাওয়ার যে বেশ সেটা নেই। সেখানে কেবল গানের আসর জমাতে, কেবল লীলার প্রয়োজন করতেই তার আগমন। সেখানে সে কবির দরবারে উপস্থিত, তাই ক্ষণে ক্ষণে মেঘমালার সুরে কেবলই করুণ গান বেজে উঠছে। কবি আবার এখানে বিদ্যাপতির একটা গানের উক্তি দিয়েছেন যে কইসে গঙ্গাইবি হরিবিনে দিন রাতিয়া। প্রহরের পর প্রহর ধরে এই বার্তায় সে জানাচ্ছে যে ওরে, তুই যে বিরোহিনী, তুই বেঁচে আছিস, তোর দিনরাত্রি কেমন করে কাটছে এই বিষয়টাই বলছেন যে বিরহ এবং মিলন ঘট। তো আজ কেবল মনে হচ্ছে এই যে বর্ষা, এই তো এক সন্ধ্যার বর্ষা নেই, যেন আমার সমস্ত জীবনের অবিরল শ্রাবণধারা। যতদূর চেয়ে দেখি আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার, তারই দিগদিগন্তের ঘিরে অশ্রান্ত শ্রাবণের বর্ষণে প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে। আমার সমস্ত আকাশ ঝরঝর করে বলছে কইসে গঙ্গাইবি হবি। এই কথাটা কবি বারবার বলেছেন যে কেমন করে তোর দিনরাত্রি কাটবে, তা না হলে সমস্ত রস শুকিয়ে আসার অঙ্কুর পর্যন্ত বাঁচত না, কেমন করে কাটবে হরিবিনে দিন রাতিয়া। এই কথাটা বলেই আসলে শেষ করেছেন। আসলে শ্রাবণ সন্ধ্যা যে বিচিত্রভাবে উদ্রেক করে সেই বিষয়টা উনি বলেছেন, আমাদেরকে একটা অচিন পুরীতে নিয়ে যায়। বিরহ কাতর ভালো লাগা, মন্দ লাগা, নতুন সুরের আলাপন সবই আমরা শ্রাবণ সন্ধ্যায় খুঁজে পাই। প্রকৃতি যে বিভিন্ন সময় বিচিত্র রূপ ধারণ করে, বিভিন্ন রঙের সমারোহ ঘটায়, তা শ্রাবণ সন্ধ্যার যেই বর্ষণমুখর পরিবেশ এটাই কবিকে আসলে স্মরণ করিয়ে দিয়েছে। শ্রাবণ সন্ধ্যার সময় কবি এই যে প্রকৃতির যে আরও কিছু পরিবর্তন, ফুলের বা প্রকৃতির যে গাছপালার বিভিন্ন কাজ, এগুলোর কে যেন আরও খুব গভীরভাবে উনি উপলব্ধি করতে পেরেছেন, এবং ওনার কামনা যে প্রকৃতির সঙ্গে মানুষের জন্য এই নিবিড় আত্মিক সম্পর্কটা বজায় থাকে। তো আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো সবাই। সামনে আবার তোমাদের রবীন্দ্র প্রবন্ধ সাহিত্য